নমস্কার বন্ধুরা, সবাইকে সুবর্ণা ভিলেজ ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকে চলে এসেছি আমি আমাদেরই গ্রাম পারুলদা গ্রাম। এই পারুলদা গ্রামের ঐতিহ্যবাহী হচ্ছে মেলা, ভীম মেলা। তো কাকুমণি এখানে ভীম ঠাকুর তৈরি করেন। আমরা আমাদের জবে থেকে জ্ঞান, আমরা তখন থেকেই দেখছি কাকুমণি তৈরি করে থাকেন। তো আমি কাকুমণির কাছ থেকে তো অনেক কিছু জানার চেষ্টা করব এবং সেটা বন্ধুরা আমি তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করব। কাকুমণি, আজকে তো দেখছি মানে ভীমদেবকে আপনি সাজ দিচ্ছে, সাজানো হচ্ছে। তো আপনি কতদিন থেকে এই মানে মূর্তি তৈরি করছেন? আমি মূর্তি তৈরি করছি আজ থেকে 45 বছর আগে থেকে। 45 বছর আগে থেকে আমি স্টার্ট করেছি। মৃৎশিল্পীর শিক্ষা করেছি কৃষ্ণনগর গ্রামে। আপনি কৃষ্ণনগর থেকে শিক্ষা নিয়েছেন? তো আপনার গুরুদেবের নাম কি? নিত্যানন্দ দাস পাল। আচ্ছা। তো সেইখান থেকে শিখে এসে আমি এখানে কাজ শুরু করেছি, বিভিন্ন জায়গায় কাজ করি। তো মহাভারত অবলম্বনে মহাভারতের প্রসঙ্গ দিয়ে এখানে ভীম তৈরি হয়, ভীম পুজো হয়। বিভিন্ন প্রসঙ্গও তৈরি হয় তার মহাভারতের কাহিনীকে নিয়ে। সমস্ত জীবনালক্ষ, মহাভারতের যে পঞ্চপাণ্ডবের জীবনালক্ষ্যের বিভিন্ন সময় বিভিন্ন ঘটনাগুলোকে তুলে ধরা হয়। সেই মতো আমি আজকে 45 বছর এখানে কাজ করতেছি এবং বিভিন্ন বছর বিভিন্ন প্রসঙ্গগুলোকে তুলে ধরছি। এখন ভীমদেবের চক্ষু অঙ্কন করা হচ্ছে, আমার ছেলে অঙ্কন করতেছে, এখন কমপ্লিট হয়নি, সাজানো চলছে। একাদশীর আগের দিন কমপ্লিট করে দেওয়া হবে, তারপরে একাদশীতে পুজো স্টার্ট, দিয়ে 8 থেকে 10 দিন মেলা চলতে থাকবে। তো বন্ধুরা, আমরা তো এতক্ষণ কাকুমণির সঙ্গে কথা বললাম। কাকুমণির ছেলে আমার ভাই হয়, খোকন ভাই। তো ভাই এখন কি করছে? ঠাকুরের কাজই করছে। ও ভাই, তো কি কাজ হচ্ছে এখন? অর্জুন দেবের চক্ষুদান। আচ্ছা, অর্জুন। আচ্ছা, তো কাজ কার কাছেই শিখেছো? কাজ শিক্ষা আমার বাবার কাছেই শিখা। বাবার কাছেই শেখা। সুবিধে হয়েছে কাকুমণির কাছ থেকে কাজটা শিখতে। একদম, হ্যাঁ একদম, মানে বাবা তো ঠিক কাজটা শিখিয়ে দিয়েছেন কাকুমণি। চক্ষুদানটা একদম নিখুঁত ভাবে করতে হয় না ভাই? সময় দিয়ে করতে হয় ওটা। এবং এই মুখের ফেসের কাছেই তো সবকিছু। ওর জন্য এটা অনেক সময় দিয়ে করতে হয় এবং নিখুঁত ভাবে করতে হয়। ধৈর্যেরও ব্যাপার থাকে অবশ্যই। হ্যাঁ, মানে সৌন্দর্য নির্ভর চক্ষুদানের উপরে। পারুল্লা ভীম পূজা উপলক্ষে যে ভীম মূর্তি তৈরি হয়েছে, সেই মূর্তির আভরণ উন্মোচন করা হচ্ছে। এই অবস্থায় আগামীকাল একাদশীর পুজো। তো বন্ধুরা দেখতে থাকো আমাদের ভীমদেবকে।
মনি, হ্যাঁ আপনি একটু এই যে ভীমদেব সম্বন্ধে একটুখানি আমাদের বলুন। হ্যাঁ, পঞ্চ পাণ্ডবের মধ্যে ভীমদেব, এই পঞ্চ পাণ্ডবের মধ্যে ভীমদেব কৃষ্ণের সখা হিসাবে এরা উৎপত্তি হয়েছে এবং একটি একটি অংশ, যেমন ধর্মপুত্র যুধিষ্ঠির জ্যেষ্ঠ পুত্র, তারপরে ইন্দ্রের পুত্র হচ্ছে অর্জুন, সূর্যপুত্র কর্ণ, আর নকুল সহদেব হচ্ছে অশ্বিনী কুমার দ্বয়। এই যে পঞ্চপাণ্ডব, সেই পঞ্চপাণ্ডব দেবতার অংশে জন্ম, এই জন্য এদের পূজা পদ্ধতি করা হয়। কৃষ্ণ তাদের অনুকূলে ছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে। পঞ্চপাণ্ডবের সঙ্গে যে অত্যাচার করেছিল দুর্যোধন, সেই দুর্যোধনকে ধ্বংস করার জন্য কৃষ্ণের যে ধর্মরাজ্য স্থাপন, সেই ধর্মরাজ্য স্থাপন করার জন্য পঞ্চপাণ্ডবের সঙ্গে মিলিত হয়ে এই কুরুক্ষেত্রের যুদ্ধে সম্মিলিত হয়েছিল। তাতে কৃষ্ণ পঞ্চপাণ্ডবের জয় লাভ করিয়ে দিয়েছিলেন এবং দুর্যোধনের এই কুচক্রের জন্য তাকে তার বংশগোটা ধ্বংস হয়ে গেছে। এই হিসাবে ভীমদেবের আজকে পুজো হচ্ছে দীর্ঘদিন ধরে, দীর্ঘকাল ধরে, সত্য ত্রেতা দাপর, এই দাপর যুগের এই ঘটনা। তো আজকে কলিযুগেও দাপর যুগ সমাপ্ত হয়ে কলিযুগেরও এতদিন সমাপ্ত হতে চলেছে। পূজা পদ্ধতি এইরকম করে চলছে মনে হয়। একাদশীর বার করা হয়, ভৈমিক একাদশীর। এই একাদশীর বার করার উদ্দেশ্য হচ্ছে একাদশীতে কোনো শস্য জাতীয় জিনিস ভক্ষণ করা হয় না। কোনো একাদশীতে শস্য জাতীয় জিনিস কোনো ভক্ষণ করা হয় না, কারণ শস্য জাতীয় দ্রব্যের উপরে 16 আনা পাপ আশ্রয় করে ওই একাদশীর দিন। যার ফলে ওই একাদশীর দিন যদি কোনো শস্য, অন্ন, রুটি, ছোলা, মটর ইত্যাদি ভক্ষণ করা হয়, তাহলে 16 আনা পাপে মর্জিত হতে হবে বা ধ্বংস হতে হবে। এই জন্য এই একাদশীর বার করতে হয় এবং একাদশীর দিন কোনো শস্য জাতীয় জিনিস খাওয়া হয় না। তাহলে আমরা যদি কেউ ভুল করে খেয়ে থাকি, আমাদের পুণ্যের থেকে পুণ্য থেকে পাপ বেশি হয়ে যায়। হ্যাঁ, তো আমরা যে ভৈমী একাদশী বলি, আমাদের তো যে একাদশী গুলো আমরা পালন করি, হ্যাঁ। তার মধ্যে ভৈমী একাদশীও তো একটা বড় একাদশী। ভৈমিক কথার অর্থ হচ্ছে বিরাট। আচ্ছা, ভৈমিক কথার অর্থ হচ্ছে ভীম একাদশী করছিল এটা না, এই ভৈমিকতার অর্থ হচ্ছে বিরাট, বিরাট একাদশী, মানে খুব বড় একাদশী। সেই বড় একাদশীর কথাকে ব্যবহার করার জন্য ভৈমী একাদশী বলা হয়েছে। আর এখানে ভীমকেও বলা হয়েছে, ইনি বিরাট ফিগার, বিরাট আকার, এই হিসাবে ভীমকেও যেমন বড় বলা হয়েছে এবং একাদশীটাও সমস্ত একাদশীর চেয়ে ভৈমিক একাদশীটা বড় একাদশী বলে এই জন্য একে ভৈমিক একাদশী বলা হয়। অনেক তথ্য জানতে পারলাম কাকুলি। এই জন্য ভীমদেবের মানে মূর্তি এত বড় করে তৈরি করতে। তো এই ভীমদেবের মূর্তি বানাতে আপনি কতদিন সময় নিয়েছেন? 1.5 মাস। 1.5 মাস? 1.5 মাস তৈরি করতে সময় লাগছে, প্রস্তুতি হয়েছে 2 মাস 2.5 মাস ধরে। আর এই যে এত সুন্দর আপনি সাজ দিয়েছেন, এই সাজটা কতদিনে করেছেন? সাজটা তো অনেক অল্প, মানে অবসর সময় ধরে করতে হয় এগুলা। যখন অবসর টাইম থাকে তখন একটু একটু করে করে রাখি, তারপরে এখানে করি বলে বরাবর করতে হয়, নাহলে এই সমস্ত পোশাক তো আর অন্য ঠাকুরের এত বড় ফিগার হয় না, এগুলা তো লাগে না। এখানে করা হয় এই আশ্বাস নিয়ে আগে থেকে করি, অবসর টাইমে যখন ডাল সিজন থাকে তখন থেকে করে করে রাখি। আচ্ছা, শুরুটা আপনি এখানে কত বছর ধরে এই প্রতিমা মানে গড়ছেন? প্রতিমা এখানে আমি আপাতত 40-45 বছর ধরে। 40-45 বছর? আমার আরম্ভ থেকে, আমার যতদিন ঠাকুর তৈরি করা আরম্ভ, ততদিন থেকে আমি এখানে কেন দশগ্রামে কেন দীর্ঘদিন ধরে করি। হ্যাঁ, দশগ্রামের কথা বলতে আমার মনে পড়লো, আপনি কি কি পুরস্কার পেয়েছেন প্রতিমা তৈরি করে? প্রতিমা তৈরি করে আমি ফার্স্ট পুরস্কার পেয়েছি এক জায়গায়, রাজদূত মোটরসাইকেল। যে মোটরসাইকেল তখন রেট ছিল 14,005 টাকা। মানে সেটা কোন সাল হবে? 14,005 টাকা মানে? 14,005 টাকা দাম ছিল গাড়িটার। হ্যাঁ, সেই তখন রাজদূত থেকে 20-25 বছর, না বেশি হবে, বেশি হবে, হ্যাঁ 35 বছর।
মানে কাকুমণি প্রতিমা তৈরি করে তখনকার দিনে আজ থেকে 35 বছর আগে উনি রাজদূত গাড়ি পুরস্কার পেয়েছিলেন, মানে ব্যাপারটা কোন জায়গায়। হ্যাঁ হ্যাঁ হুম। আমাদের কলেজের এই হ্যাঁ। পুরস্কারটা দেওয়া হয়েছিল কলেজের যে প্রাক্তন মানে ছাত্ররা হ্যাঁ, কৃষ্ণনগরে। আচ্ছা, আপনি তো কৃষ্ণনগর থেকে শিখেছেন বললেন তো। হ্যাঁ, তো কৃষ্ণনগরের তো বিখ্যাত আমরা জানি মাটির পুতুল। মাটির পুতুল। হ্যাঁ, তো আপনি বলছেন কলেজে, মানে আমরা যেরকম কলেজে পড়ি আপনিও কি সেইভাবে প্রতিমা মূর্তিরও কলেজ? কলেজ, হ্যাঁ, এই আচ্ছা। আর্টের কলেজ আর কি, হ্যাঁ। আর্টের কলেজ। তো সেখানে দীর্ঘদিন ধরে যে ছাত্ররা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় প্রত্যেক বছর, হ্যাঁ তাদেরকে নাম লিস্ট করে রাখা হয়। 6 বছর অন্তর সেখানে একটা এক্সিবিশন তৈরি করা হয়। এক্সিবিশনে সবাই সেই ছাত্রগুলি যোগ দেয়, হ্যাঁ প্রতিমা তৈরি করে, যে যার যেটা ভালো মনে করে, ভালো হয়েছিল যার যেটা, সেভাবে তৈরি করে সেটাকে গোপন ভাবে তৈরি করা হয়। তারপরে আচ্ছা। সেটাকে জাজমেন্টরা এসে তার মার্ক নির্বাচন করে, হ্যাঁ কে কিরকম কি করেছে না করেছে, তারপর সেটাকে মেলায় পরিণত করা হয়। আচ্ছা। গোপন ভাবে তো এগুলা হলো পরীক্ষা টরীক্ষা গুলা, হ্যাঁ তারপরে সেটাকে প্রদর্শনী রূপে মেলা, বিরাট মেলায় প্রদর্শনী গুলাকে সাজানো হয়, সাজিয়ে সেখানে চ্যারিটি করা হতো। হ্যাঁ এখন কি হচ্ছে জানি না, আগে চ্যারিটি করতো, সেই চ্যারিটির যে পয়সা, হ্যাঁ সেই পয়সাটা যতটা সেল হতো হ্যাঁ তার 50% কলেজের উন্নতি কল্পে রেখে দেওয়া হতো, হ্যাঁ। আর 50% টাকা প্রায় ডিস্ট্রিবিউট করা হতো যে যেমন করেছে। আপনি ওখান থেকে প্রাইজ পেয়েছেন? হ্যাঁ, সেখান থেকেই প্রাইজ পেয়েছি। সেই তারপর দশগ্রাম থেকে প্রাইজ পেয়েছি, সে টাটা থেকে প্রাইজ পেয়েছি, বিভিন্ন জায়গায় টাটা থেকে, বিভিন্ন মানে রকম- টাটাও আপনি প্রতিমা করতে গেছেন? হ্যাঁ, হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, হ্যাঁ। ক্ষুদ্র থেকে বৃহৎ। হ্যাঁ, তবে এখানেও পেয়েছি, শ্মশানেও পেয়েছি। আমরা জানি কাকুমণি মানে মৃৎশিল্পী হিসেবে ভীষণ বিখ্যাত। এখন ভীমদেবের সাজ করাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ সাধারণত আজকে কমপ্লিট করতেই হবে, উপায় নেই। হ্যাঁ, আগামীকাল যেহেতু পূজা, হ্যাঁ ভৈমী হবেই। ভৈমী একাদশী। কমপ্লিট করতেই হবে, হ্যাঁ 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করে দিতে হবে, যার ফলে হ্যাঁ। কাজ খুব দ্রুত গতিতে চলছে। হ্যাঁ হ্যাঁ, হিসাবে তো করতেই হবে, উপায় নেই। হ্যাঁ, কারণ সকালে ঘটোত্তোলন আছে। ঘটোত্তোলন কটার সময় পড়েছে কাকুমণি? 8টায়। 8টাতে পড়ে গেছে? তাই তাড়াতাড়ি তো, একাদশী তাড়াতাড়ি এসে যাচ্ছে। আর ভীমদেব ছাড়া আর অন্যান্য মানে কি কি কাহিনী আপনি তুলে ধরেছেন? এইখানে অন্নপূর্ণা হয়েছে, সাজানো চলছে, হ্যাঁ সাজানো চলছে। তো আমরা সেখানে একটু যাই না? হ্যাঁ চলো। অন্নপূর্ণা হয়েছে, এই ধরে, এই ধরে। এখানে হ্যাঁ অন্নপূর্ণা হয়েছে, আচ্ছা। কাশী ধামের অন্নপূর্ণা। হ্যাঁ অন্নপূর্ণা শিব ভিক্ষা চাইছিলেন, সেই ভিক্ষাকে কেন্দ্র করে অন্নপূর্ণার আবির্ভাব হয় কাশীতে। সেই অন্নপূর্ণাকে তুলে ধরা হয়েছে, অন্নদাত্রী হিসাবে অন্নপূর্ণা পূজিত হয়। আচ্ছা, হ্যাঁ, তো এখন সাজ চলছে এখানে। কাজ চলছে। হ্যাঁ, আগামীকাল যেহেতু ভোরে ঘটোত্তোলন, তো মানে সবাই এখন ব্যস্ত ভীষণ। ভীষণ ব্যস্ত। হ্যাঁ, সকাল 8টার মধ্যে মানে তো একদম রেডি করে ছেড়ে দিতে হবে তো? না, আজকেই ছেড়ে দিতে হবে। আচ্ছা। তার ঘরটার পরিষ্কার করবে সবাই, হ্যাঁ, সাজানোর একটা ব্যাপার থাকে। মা অন্নপূর্ণা। দ্বিতীয় স্টেপ হচ্ছে এখানে হ্যাঁ রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা। আচ্ছা, এটা হচ্ছে রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা। তারপর যুগে যে কৃষ্ণ অবতার হয়েছিলেন, হ্যাঁ তার লীলা ক্ষেত্রের ঝুলন যাত্রা এটা তুলে ধরা হয়েছে। রাধা কৃষ্ণ বসে আছেন দোলনায়, আচ্ছা। আর তার সখী দুজন তাকে ঝুলাচ্ছে। কাজ চলছে সব জায়গাতেই, কিন্তু কাজ চলছে। কাজ চলছে। হ্যাঁ, তো এর পরের পার্টে। হ্যাঁ, কর্ণ দানবীর বলে খ্যাত ছিল। হ্যাঁ তো সে কর্ণকে পরীক্ষা করার জন্য ভগবান বিষ্ণু ব্রাহ্মণ রূপে এসে হ্যাঁ তাকে দান চায়। সে বলছে, কি দান চাইছেন? না, তুমি আগে সত্য পালন করো, ত্রিসত্য পালন করো, হ্যাঁ তারপর আমি বলবো আমি কি দান চাই। হ্যাঁ সে তখন বলতে বিষ্ণু বলছেন, ব্রাহ্মণ রূপে ছদ্মবেশীতে এসছেন। হ্যাঁ সে বলছে, আমি ব্রত করেছি, ব্রতের পারনা আমি তোমার বাড়িতে করব। আচ্ছা। ঠিক আছে,
ওদের প্রেরণা আমি করে ব্যবস্থা করে দেবো। হ্যাঁ ব্রাহ্মণ ভোজন করাতে হবে তো, তার জন্য আর এমন কি ব্যাপার, আমি তো অনেক কিছু দান টান করেছি, হ্যাঁ তো সেই সূত্রে আমার এটা কিছু বৃহৎ ব্যাপার না। না, এখানে বৃহৎ ব্যাপার আছে, তুমি তো বলেছো আমাকে দিবে, আমি এখন তো আর ছাড়বো না। তোমার যে একটি পুত্র আছে বৃষকেতু, আচ্ছা বৃষকেতুকে তোমাকে বলি দিয়ে তাকে রান্না করে আমাকে খাওয়াতে হবে। একটি মাত্র পুত্র, তখন তো পদ্মাবতী তার স্ত্রী, কর্ণের স্ত্রী, কান্নাকাটি করে বিকল হয়ে যায়। তো তাকে কর্ণ বুঝালো যে তুমি তো ভাবছো কেন, যে সাধারণ মানুষ নয়। আমি বুঝতে পেরেছি সাধারণ মানুষ নয়, তুমি যা বলছো শোনো, এতে আমাদের মঙ্গলই হবে, কোনো অসুবিধা হবে না। তারই কথাকে ইয়ে করে পাথেয় করে হ্যাঁ সেই বলিদান দিবে বলে সত্য স্বীকার করলো। হ্যাঁ স্বীকার করে বলি দিচ্ছে তাকে। মৃত্যু বছরে পদ্মাকে রান্না করতে দেওয়া হলো, হ্যাঁ বলিদানের পরে কেটে টেটে তাকে রান্না করতে দেওয়া হলো। রান্না করতে গিয়ে সে তখন কি করেছে না, মাথাটাকে লুকিয়ে রেখে দিল আচ্ছা পদ্মা। লুকিয়ে রেখার পরে রান্না করে আর অবশিষ্টটা দেওয়া হয়েছে। ব্রাহ্মণ ভোজন করতে বসে বলছে এ তো সম্পূর্ণ হলো না, রান্না তো সম্পূর্ণ হলো না, তোমার তো ছেলের মাথা তো তোমার স্ত্রী লুকিয়ে রাখছে, সেটা তো রান্না করে না দিলে আমি তো স্বয়ং সম্পূর্ণ হবে না, আমার তৃপ্তি লাভ হবে না। আবার তাকে গিয়ে বলে টলে আবার রান্না টান্না করে দিল, দিয়ে খাওয়া দাওয়ার পরে বলছে আমি তাহলে এখন আসি। না, আপনি কোথায় যাবেন? না, আমার যেখানে গন্তব্যস্থল আমি সেখানে যাব। না, আমরাও সেখানে যাব, আমরা তো আর এখানে থাকার কোনো প্রয়োজন নেই, হ্যাঁ আমরা এখানে থেকে আর কি করব? তখন বলছে কেন, তোমার সারা পৃথিবী, তুমি রাজা, তুমি সে রাজ্য এখন চালাবে, রাজা হয়ে থাকবে, তোমার তো এখন যাওয়া চলবে না, তোমার অনেক দিন এখনো বাকি, তোমার এখন যাওয়ার সময় হয়নি। না, সে বললো আমরা কি নিয়ে থাকবো, আমার ছেলে একজন ছিল, আমার যদি চলে যায় তাহলে আমি এখানে রাজ্য বেঁচে চালাবো, থাকার, আমার হ্যাঁ। কি স্বার্থ, কি আমি কি নিয়ে থাকবো, ভবিষ্যৎ আমার কি হবে? না, তোমার কিছুই যায়নি, সব কিছু আছে, তুমি পাবে, ঠিক টাইমে পাবে। না না, সে হবে না, সে আমি চলে যাবো, তোমার সঙ্গে চলে যাবো। বছরে তাকে বোঝালো যে তোমার সবকিছু আছে, তুমি যাও, বৃষকেতুকে খেলার মাঠ থেকে ডেকে আনবে, সে সেখানে খেলা করতেছে। আবার তাকে বাঁচিয়ে তার হাতে তুলে দিয়ে সে আবার বিষ্ণু স্বয়ং রূপ তাকে দেখিয়ে আচ্ছা তাকে আশীর্বাদ করে গেল। সেই থেকে পরীক্ষা নিয়েছিলেন আর কি। এই হচ্ছে ঘটনা। হ্যাঁ, তো এখানে কি সম্পূর্ণ সাজানো হয়ে গেছে? মুখ না, তো না, ঢাকানো কাজ তো আছে, চলছে, কাজ মুখ তো তো- ঢাকানো আছে, মুখটা খুলে দিন। হ্যাঁ, মুখটা খুলুন। এবং এই যে বলিদান দিয়েছিল তাকে বলছিল যে তোমার কোনো চোখে যেন জল না আসে, কান্নাকাটি করা চলবে না, আচ্ছা, একবারে হাসি মুখে আনন্দ মানে হাসি মুখে আমাকে দিতে হবে, নাহলে কিন্তু আমি গ্রহণ করবো না। দান গ্রহণ করব না। আচ্ছা, মানে এই কাহিনী বললে বিরাট বিরাট ব্যাপার, সব সেই কথা তো মনে সেই গুরুজনের সান্নিধ্য পাওয়া একটা বিশাল ব্যাপার। আমার তো এই জন্য কাকুমণিকে যখন কাছে পাই, আমি তো শুধু মানে কি বলবো, জ্ঞান আহরণের চেষ্টা করি, তার সঙ্গে আমাদের মৈখ আছে, মানে কাকুমণিকে পেয়ে গেলে একদম কাজ ছেড়ে উঠবে না, সেই আর কি। সবাই এই জন্য বলে যে সৎসঙ্গে স্বর্গবাস, সৎসঙ্গ খুব ভালো। সঙ্গে বাবা। এই জন্য সৎসঙ্গটা ভীষণ দরকার। তো কাকুমণি হ্যাঁ। আবার ওইদিকে, হ্যাঁ এরপরে লাস্ট সিন হচ্ছে অর্জুনের লক্ষ্যভেদ, এও কমপ্লিট হয় না, এখন কাজ চলছে। আচ্ছা অর্জুন যখন অজ্ঞাতবাসে ছিল, সেই অবস্থায় দ্রৌপদীর বাবার বাড়িতে সেখানে গিয়ে করছিল যে লক্ষ্যভেদ কে করতে পারবে। অনেক অনেক রাজা এসে পারেনি, সেখানে পরাজয় হয়ে চলে গেছে। তখন অর্জুন উপস্থিত হয়েছিল সেখানে, যে আমি লক্ষ্যভেদ করব, যদি যে লক্ষ্যভেদ করতে পারবে তাকেই দ্রৌপদীকে স্বয়ম্বর সভায় দান করা হবে। হ্যাঁ এই সত্য পালন করার জন্য ভগবান কৃষ্ণ অর্জুনকে ইঙ্গিত করেছিল যে তুমি যাও, গিয়ে সেখানে দ্বিতীয় অর্জুন তো দ্বিতীয় কৃষ্ণ, হ্যাঁ কৃষ্ণের একটা রূপ, তো সে গিয়ে সেখানে লক্ষ্যভেদ করছিল। লক্ষ্যভেদটা কিভাবে হবে, সুদর্শন চক্র একটি ঘুরবে উপরে, হ্যাঁ তারই উপরে একটি রুই মাছ দেওয়া থাকবে। সেই রুই মাছের নিচে তো চক্রটা আছে, সেই চক্র তো বন বন করে ঘুরছে, ঘুরছে,
তার মধ্যে তোমাকে চোখ দেখে তোমাকে চোখে তীর বিনতে হবে, মানে চোখের যে মাঝে মাঝে খাঁজ কাটা আছে, ফাঁকা আছে, হ্যাঁ সে ফাঁকা তো ঘুরছে, সে তো আর ঠিক পাবে না, হ্যাঁ সাধারণ কথা না, বহুত কঠিন ব্যাপার। তো তার যে সাধনা, সে সাধনায় সে সিদ্ধি লাভ করতে পেরেছিল। অনেক রাজা তো এসে পারেনি। সে ঘোরার অবস্থায় তার যে চক্রের যে ফাঁক গুলো আছে, সে ফাঁককে লক্ষ্য করে এবং চোখকে লক্ষ্য করে, তাও আবার উপর দিকে তাকানো হবে না, আচ্ছা নিচে জল নিচে দেওয়া থাকবে, জলের ছায়া পড়ছে সেটা, সে ছায়াকে লক্ষ্য করে তাকে নিচের দিকে মুখ করে তীর উপরে মারতে হবে। কঠিন ব্যাপার, সে কঠিন ব্যাপারে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, তারপরে দ্রৌপদীকে তাকে দান করছিল রাজা, হ্যাঁ দ্রুপদ রাজা। সেই সিনটা দ্রৌপদীর এখানে বাবা তুলে ধরা ছিলেন। হয়েছে। হ্যাঁ, সেই সিনটা এখানে তুলে ধরা হয়েছে। তো বন্ধুরা, আমরা তো কাকমণির কাছ থেকে অনেক কিছুই জানতে পারলাম। তো জানার তো কোনো শেষ নেই। না জানা সেই সমুদ্র, হ্যাঁ সমুদ্র, আমরা কতটুকু তার থেকে তুলতে পারি, জ্ঞান আরো আরোহণ কতটা করতে পারি। আমরাও কেউ বিজ্ঞ নয়। হ্যাঁ ঈশ্বর বিজ্ঞ, আমরা অনভিজ্ঞ। তবুও যতটা জানতে পারা যায়, যতটুকু জানি। মানে কিঞ্চিত সঞ্চয় করা, কিঞ্চিত সঞ্চয় করা। সেই আর কি। তাহলে আমরা যদি হ্যাঁ। বলি যে আমরা সব জানতাম, তাহলে কিন্তু ভুল বলা হবে, কারণ ঈশ্বর সর্বজ্ঞ, আমরা সব অনভিজ্ঞ। হ্যাঁ বন্ধুরা, এখন তো আমি আমাদের গ্রামে বিশিষ্ট ব্যক্তিজনকে আমরা পেয়েছি। তো আমি চেষ্টা করবো ওনার থেকে জানার বিভিন্ন তথ্য ভৈমী উৎসব সম্বন্ধে। দাদা কিছু বলুন। প্রথমে আমি ভীমদেবের চরণে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য তারপরে শুরু করব। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলে প্রথমত ভীমদেবের চরণে প্রণাম জানিয়ে দু এক কথা বলবো। আজ থেকে প্রায় 121 বছর আগে আমাদের গ্রামের কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ ওনাদের উদ্যোগে এবং সহযোগিতায় এই ভৈমী পূজার সূচনা শুরু হয়েছিল। এই ভৈমী পূজার সূচনা যারা করেছিলেন তারা আজ আমাদের মধ্যে নেই। ওনাদের প্রতি আমাদের গভীর আন্তরিক শ্রদ্ধা সম্মান আজকে আমরা এই স্থানে দাঁড়িয়ে অর্পণ করি। ওনারা ছিলেন সম্মানীয় ধরণী শাসমল মহাশয়, সম্মানীয় মাকুচরণ বাগ মহাশয়, সম্মানীয় অতুল চন্দ্র মান্না মহাশয়, সম্মানীয় বেনু মান্না মহাশয়, সম্মানীয় বাটু চরণ গিরি মহাশয়, সম্মানীয় রজনীকান্ত পাত্র মহাশয়, এছাড়া তার পরবর্তী প্রজন্মে যারা ছিলেন সম্মানীয় অমূল্য মান্না মহোদয়, এছাড়াও আরো অনেকে গ্রামবাসীদের মধ্যে যুক্ত ছিলেন। ওনাদের প্রচেষ্টা এবং প্রয়াসে এই ভীম পুজো উদ্যোগ হয়েছিল 121 বছর আগে। সেই সময় কিন্তু এত জৌলুস ছিল না, এত লাইট থিম এমনটা ছিল না। তখন মাটির বাড়িতে এই ভীম পুজো হতো। হিন্দু মহাকাব্য শাস্ত্রের মহাভারতের কাহিনী অবলম্বনে পঞ্চ পাণ্ডবের মধ্যে দ্বিতীয় পাণ্ডব হলো ভীম, যিনি পবনদেবের বরে জন্ম প্রাপ্তি হয়েছিলেন। ওনাকে স্মরণ করে, উনি ছিলেন শৌর্য বীর্যের প্রতীক, তাই গ্রামবাসীরা তৎকালীন সময় মনে করেছিলেন যে ভীম পুজোর মধ্য দিয়ে আমাদের শৌর্য বীর্যকে আমরা অর্জন করতে পারি। সেই কারণে কিন্তু গ্রামবাসীরা উদ্যোগ নিয়ে কিন্তু এই ভূমি পূজা শুরু করেছিলেন। তখন ছিল হ্যাজাক লাইট, অর্থাৎ হেরকিন লাইটের মাধ্যমে কিন্তু পুজো হতো মাটির বাড়িতে। গ্রামবাসী আর্থিক সহযোগিতা এবং কর্মযজ্ঞের মধ্য দিয়ে কিন্তু এই বৃহৎ পুজো তখন হতো। কিন্তু পার্শ্ববর্তী 20 থেকে 25টি গ্রাম কিন্তু এই পুজো দেখার জন্য অধীর আগ্রহে সারা বছর ধরে থাকতেন। বর্তমানে কিন্তু সেই অবস্থার অনেকটা উন্নত হয়েছে। বর্তমান প্রজন্মের যারা রয়েছেন তাদের মধ্যে আমাদের কাছে উপস্থিত হয়েছেন গ্রাম কমিটির সম্মানীয় সভাপতি অজিত বাগ মহাশয় এবং খগেন্দ্রনাথ গিরি মহাশয় এবং সদয় পাত্র মহাশয় সহ নিমাই সিড মহাশয় এবং আরও যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন। তাদের উপস্থিতিতে এবং গ্রামবাসীগণের উপস্থিতিতে আর্থিক এবং
মানসিক সহযোগিতার মধ্য দিয়ে কিন্তু এই ভূমি পুজো বর্তমানে হচ্ছে। লাইট এবং প্যান্ডেলের মধ্য দিয়ে পার্শ্ববর্তী গ্রামের মানুষ উৎসাহ আগ্রহের সঙ্গে এই পুজো উপভোগ করেন। অতীতে যখন ভূমি পুজো হতো তখন 7 দিন ধরে কিন্তু মহাভারতের কাহিনী অবলম্বনে মহাভারত গান হতো। বর্তমানে কিন্তু সেই 7 দিন মহাভারতের গান না করে সময় সংকুলনের জন্য আমরা মাত্র বর্তমানে বর্তমান পরিস্থিতিতে 3 দিন আমরা মহাভারতের গান শোনাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে আমাদের এই মেলাতে সাংস্কৃতিক অনুষ্ঠান, ছোট ছোট ছেলে মেয়েদের গান, নাচ এবং আবৃত্তি, এছাড়া নানা ধরনের সমাজসেবামূলক কাজের মধ্য দিয়ে কিন্তু এই মেলা পরিচালিত হচ্ছে। এছাড়া আমাদের যাত্রা থাকে, গ্রামের ছোট ছোট ছেলে মেয়েরা নাটক তৈরি করে পরিবেশন করে এবং যাত্রা পরিবেশন করে। এর মধ্য দিয়ে কিন্তু আমরা কিন্তু উৎসাহ উদ্দীপনার সঙ্গে সঙ্গে আর ওই মেলাটাকে যাতে আরো সুন্দর করে গড়ে তোলা যায় তার জন্য গ্রামবাসীর সকলের প্রচেষ্টা কিন্তু এখানে কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সকলে। সেই কারণে কিন্তু আজকে এই মেলা আরো উন্নতর পর্যায়ে উপস্থিত হয়েছে। পার্শ্ববর্তী প্রচুর গ্রামের মানুষজন কিন্তু সারা বছর ধরে অপেক্ষা করে থাকে কবে এই ভীম পুজো হবে। এই ভীম পুজো উৎসবকে কেন্দ্র করে যিনি আমাদের ঠাকুর বানান তিনি হলেন আমাদের পার্শ্ববর্তী গ্রামের সম্মানীয় মন্মথনাথ পণ্ডা বাবু এবং ওনার ছেলে মদন পণ্ডা বাবু। উনি কিন্তু আজ থেকে শুরুর সময় না হলেও আমার যেটুকু জানা, আমাদের ছোট অবস্থায় যখন আমরা ছিলাম সেই সময় থেকে বা তার আগে থেকে উনি কিন্তু মৃৎশিল্পী হিসাবে এখানে কিন্তু এই ভীমদেবকে তৈরি করছেন। তার সঙ্গে সঙ্গে অতীতে আমাদের কিন্তু এখন মহাভারতের কাহিনী অবলম্বনে বারোয়ারি হচ্ছে। ওইতে কিন্তু এই ধরনের বারোয়ারি, মহাভারতের কাহিনী অবলম্বনে বারোয়ারি কিন্তু হতো না। তখন কিন্তু বিমান দুর্ঘটনা সম্পর্কিত ঘটনা নিয়ে আমাদের ইলেকট্রিক বিমান দুর্ঘটনা যে সম্পর্কে কিছু তথ্য আমাদের পরিবেশন উনি করতেন, কিংবা ট্রেন দুর্ঘটনা কিভাবে হয়েছে সেই সব বারোয়ারি থিম অতীতে কিন্তু হতো। কিন্তু বর্তমানে কিন্তু আমরা সেই ধরনের অবস্থানগুলো পরিবর্তন করে মহাভারতের কাহিনী অবলম্বনে কিন্তু বারোয়ারি থিম করছি। বর্তমানে আমাদের 7 দিনের প্রোগ্রাম এবছর 2025 সাল বর্তমানে চলছে। এই 2025 সালে আমরা 7 দিনের প্রোগ্রাম নিয়েছি। নানা ধরনের কর্মসূচি আমাদের রয়েছে। আগামী কালই আমাদের ঘটোত্তোলন হবে। ঘটোত্তোলনের মধ্য দিয়ে আমাদের এই পুজো শুভ সূচনা শুরু হবে। তারই প্রাককালে মোটামুটি আমরা ভীমদেবের চরণে উপস্থিত হয়েছি সকলে। যাই হোক, মোটামুটি আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্ম এবং গ্রামবাসী মিলে এই পুজোকে যাতে আরো সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারে, এইটুকু আশা আজ্ঞা রেখে শেষ করছি। কাকুনি, আপনার জীবনের এই ভীমদেবকে নিয়ে যে একটা ঘটনা শুনেছিলাম, সেটা একটু আমাদের সামনে তুলে ধরুন। সেটা হচ্ছে আজ থেকে 23 বছর আগে, 23-24 বছর আগে আমাকে স্নেক বাইট হয়। আমি কলকাতা যাবো এই তো বছরে বেরিয়েছি ভোর 5টা 20 মিনিটে। বাড়ির সামনে সেখানে রাস্তার মধ্যে দিয়ে আসতেছি, রাস্তায় সেই অবস্থায় সাপ, একটি চন্দ্রবড়া সাপ ছুটে এসে আমাকে ছোল মারে। তা কলকাতা যাওয়া আর হলো না, নাহলে যাওয়া হলো। সেই মুহূর্তে আমি আবার ডায়ালিসিস করা ডাক্তারের কাছে যাই রামনগরে প্রাথমিক ট্রিটমেন্ট হয়ে সেখানে বললো যে না, এখানে হবে না, ফার্স্ট বাইট হয়েছে, এটা বাঁচে না রুগী, আর তোমাকে অবিলম্বে পিজিতে ডায়ালিসিস করাতে হবে। তো সেই অবস্থায় পিজিতে গেছিলাম। ডায়ালিসিস 28 বার হয়েছে। 28 বার। আজ থেকে এই এত বছর আগে 16 লক্ষ টাকা আমার ব্যয় হয়েছে সুস্থ হতে। এখানে হলো না কমপ্লিট, আবার বোম্বেতে পরীক্ষা নিরীক্ষা করে সেখানে ট্রিটমেন্ট হয়ে মোটামুটি বেঁচে আছি। তো সেই ভীমদেবের কৃপায়, ঈশ্বরের আশীর্বাদ নিয়ে বেঁচে আছি। ডাক্তার কিন্তু বলে দিয়েছে যে এটা ফার্স্ট বাইট রুগী, পেশেন্ট বাঁচে না। লাকিলি তুমি বেঁচে আছো, যখন যে কোনো মুহূর্তে অসুবিধা হলে হতে পারে, আমৃত্যু ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে। তো সেই অবস্থায় আছি, ভগবানের ইচ্ছায় যাই হোক এই অবস্থায় আছি। মোটামুটি কাজ তো চলছে, কাজ চালাচ্ছি। এরপরে কি হয়, এখন তো 76 বছর বয়স হয়ে গেল। ঘটনা আজ থেকে 24 বছর আগের ঘটনা। এখন পর্যন্ত মোটামুটি আছি। এই ঈশ্বরের আশীর্বাদ, সবাইয়ের আশীর্বাদ পাথেয় করে মোটামুটি বেঁচে আছি।
ভীমদেবের কৃপা। হ্যাঁ, ভীমদেবের কৃপা। সেই ভীমদেবের কৃপা ছাড়া হয় না। হ্যাঁ, তো কাকুমণি আগে এখানে শুধু প্রতিমা মানে তৈরি করেন, তার সঙ্গে পুজোও ছিলেন। হ্যাঁ, পুজো তো বর্তমানে করি। হয়তো শরীর খারাপের জন্য উনি করতে পারছেন না, কিন্তু আগে আমরা প্রথম দেখেছি কাকু নিজে হাতেই আবার পুজো করতেন ভীমদেবের। হ্যাঁ।